আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন মৃত্তিকা কৃষিচিত্র। তো আজকে আমরা আপনাদের সামনে সম্পূর্ণ একটি ভিন্ন এবং নতুন প্রতিবেদন তুলে ধরব। বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান দেশ, আর এই কৃষি প্রধান দেশে নানান মানুষ নানান রকম কৃষিকাজে জড়িত। আর ঠিক এমনই একটি লাভবান কৃষি কাজ হচ্ছে খামার, গরুর খামার। আসলে গরুর খামার কিছু কিছু খামারি আছে যারা টেকনিক্যালি ভালো ব্যবসা করে তাদের খামারকে আরও সফলতা বা বড় করতে যাচ্ছে, এবং কিছু খামার কিন্তু লাভ ক্ষতি মিলিয়েই তাদের খামারটিকে টিকিয়ে রেখেছে। তো আজকে আমরা ঠিক এমনই একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। একজন রাখাল থেকে একটি গরু ক্রয় করে তিনি আজকে একটা বড় এবং সফল খামারি হিসাবে পরিচিত সবার কাছে। তো আমি কামরুন নাহার পুতুল। তো চলুন দর্শক, আজকে আমরা সেই সফলতার গল্প সেই আসাদুল ভাই তার নিজের মুখ থেকেই শুনি। তো আসুন দর্শক আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আপনি তো আসাদুল ভাই? তো অনেক গরুই তো দেখতে পাচ্ছি আপনার এই মাঠে। গরুগুলা কি সব আপনার? জি আমার। কতগুলা গরু আছে আপনার খামারে? 10টা আছে। 10টা গরু মানে গাভী? তো 10টা গরুই নাকি বাছুর মিলিয়ে 10টা? বাছুর টাছুর মিলিয়ে 10টা। তো সবই কি উন্নত জাতের গাভী? সবই উন্নত মানের গাভী। সবই উন্নত জাতের গাভী। তো এই যে আমরা তো আসলে আগেই শুনেছি যে একটি মাত্র গরু দিয়ে আপনি আপনার খামার আসলে এত বড় করেছেন। তো সেই একটি গরুর গল্প যদি আমাদের বলতেন। প্রথম আমি মনে হয় পরের বাড়ি কাজ করছি, আস্তে আস্তে একটা বখন কিনছি, বখনের থেকে আস্তে 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 এর দূর আইছি। তো কত হাজার টাকা দিয়ে একটি গাভী কিনেছিলেন? প্রথমে একটা গাভী কিনছিলাম 1,80,000, খালি 80 দিয়ে কিনছিলাম প্রথম একটা গাভী। তো আস্তে আস্তে এরকম ভাবে প্রতি বছর একটা একটা রুটই। তো গরু কি বিক্রি করেন নাকি এ পর্যন্ত বিক্রি করেছেন গরু? বিক্রিও করছি। বিক্রি করেছেন। তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে মাঠে আসলে আপনি গরু পরিচর্যা করছেন। আসলে আমরা এর আগে যে প্রতিবেদনগুলো করেছি সেগুলো আসলে খামারে দেখেছি। তো মাঠে গরু পরিচর্যা করার পরিকল্পনা কেন? মাঠে কেন? এই মাঠে যে ঘাস খাওয়াচ্ছি, মানে কাঁচা ঘাস সংগ্রহের জন্য এই মাঠে? তোমার নেওয়া সম্ভব না। তো কত মাস পর্যন্ত এই কাঁচা ঘাস থাকবে? সেই আগুন মাসে 4 মাস হয়ে গেল। 4 মাস। আরো কত মাস খাওয়াবেন? এখনো 20 দিন থাকবো। 20 দিন। তারপরে এই গরুগুলো আস্তে আস্তে নিয়ে যাবেন। তো আচ্ছা, এটা তো আপনি আসলে খেসারি যাকে বলে, খেসারি ঘাস খাওয়াচ্ছেন। তো এই খেসারি যখন ফুরিয়ে যাবে তখন কাঁচা ঘাসের জন্য কি? বাড়িতে যে গ্যামা আছে, গ্যামা। তো গরুকে কিভাবে খাবার দেন কিভাবে? এখন কি শুধু এই কাঁচা ঘাসের উপরেই আছে নাকি দানাদার খাদ্য? এখন খালি কাঁচা ঘাস খাবি আর খোল খাবি, আর কিছু না। আচ্ছা আসাদুল ভাই, এই যে এতগুলা গরু এই যে মাঠে নিয়ে আসছেন, তো এগুলাকে মানে পানি খাওয়ান কিভাবে? পানি ওই যে পুকুর আছে, পুকুর থেকে উঠো লিয়ে এসে বাকে হয়ে লিয়ে এসে খাওয়াই, খোল আছে। মানে পুকুর থেকে পানি সংগ্রহ করে এই বড় বড় জারে এইভাবে খাওয়ান। তো এই যে গাভীগুলা যে আছে, এই গাভীগুলা কি সবগুলা মানে গর্ভবতী? কোনো গাভী কি গর্ভবতী আছে? হ্যাঁ, ওই যে ওটা গর্ভবতী আছে, ওরা 3 মাস গর্ভবতী, যেটাও 3 মাস গর্ভবতী, আর এগুলো গর্ভবতী না। তো গর্ভবতীর জন্য কথা বলছিলাম যে এই গর্ভবতী গাভীর জন্য কি পরিচর্যা বিশেষ করে থাকেন আপনারা? এখন মাঠে আর কি পরিচর্যা হবে? এই কাঁচা ঘাস খাওয়াই, এই খোল ভুসি খাওয়াই, এই পরিমাণে কাঁচা ঘাস খাওয়ালে ক্যালসিয়াম ভিটামিন আছে। তারপরেও চিকিৎসা করি, ক্যালসিয়াম খাওয়াই, ভিটামিন খাওয়াই। আচ্ছা, আমরা তো জানি যে আসলে এই খোলা মাঠে নানান রকমের রোগ জীবাণু আসলে ঘুরে বেড়ায়। সেই ক্ষেত্রে আর গরুর তো একটা মানে বড় ধরনের রোগ হতে পারে। তো খোলা মাঠে যেহেতু রেখে আপনি গরুর পরিচর্যা করছেন, তো রোগের দিকটা কিভাবে খেয়াল রাখছেন? আমাদের গরু এই মাঠে থেকে অভ্যেস হয়ে গেছে। মানে রোগের জন্য যে গরুর রোগ হয় না? কি কি রোগ হয় আপনার গরুর? এখন এই যে যেদিন মনে হয় না আজকে কালকে রাতে বৃষ্টি হয়েছে, হ্যাঁ, ঠান্ডা লাগে, নিমোনিয়া হয়। হ্যাঁ, একটা প্রশ্ন থেকে যায় যে বৃষ্টির সময় গরুগুলো কি করেন আপনি? বৃষ্টি হলে পারে গরু এইভাবেই থাকবে, এরকম বৃষ্টিতেই ভিজে থাকবে। তো এখানে নানান রকম সমস্যা হয় না বৃষ্টিতে ভিজে? না, ওই দেখা যায় যে 1-2 দিন বৃষ্টি হলে পারে সমস্যা আর হয় না। দেখা যায় হাত সপ্তাহ যখন হয়ে যায় তখন আমরা উঠলিয়ে বাসায় যাই। আসলে আমরা শুনে থাকি যে গরুর একটা খুব বড় একটা রোগ হচ্ছে খোরা রোগ। তো খোরা রোগ হওয়ার সময় আপনি মানে আপনার গরুকে কি ধরনের ওষুধ দিয়ে থাকেন? খোরা রোগও এখনো আছে, এই যে একটা হয়েছিল, একটা সেটা বাসায় থুয়ে আইছে। মানে কি কি পরিচর্যা করেন? এই ওষুধ আছে,
ওষুধপাতি খাওয়াই। আর এই যে মানে এটা তো রোগ হওয়ার পরে আপনি বলছেন যে রোগ হওয়ার পরে আসলে ওষুধ খাওয়ান, কিন্তু রোগ আটকানোর জন্য কোনো পন্থা আপনারা অবলম্বন করেন না? না, মানে রোগ রোগ হয় আমরা টের পাই যে এদের অসুখ ধরে। তো এই যে আপনারা যে মাঠে এই গরুগুলা রাখছেন, এগুলো সব কি তাপমাত্রা সহনশীল? তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে অনেকগুলো বাছুর, এই বাছুরগুলো মানে ভালো প্রোডাকশনের জন্য, উন্নত করার জন্য ঠিক কি কি কাজ করে থাকেন বা কি কি খাদ্য দিয়ে থাকেন একে? এখন এই বাচ্চাকে এই খোল ভুসি খাওয়াচ্ছি আর এই কাঁচা ঘাস। আচ্ছা, এই বাছুরটার বয়স কতদিন? এই বাচ্চাটার বয়স হয়েছে 2.5 মাস। 3টে বাচ্চাকে 2.5 মাস করে বয়স। এগুলো সব কি এখনো দুধ খায়? হ্যাঁ, না দুধ খায়। তো কয় বেলা করে খাওয়ান এটা? এই সকাল বিকাল। আর এই যে আপনার এতগুলা গাভী সর্বোচ্চ গাভী দুধ দেয় কত লিটার? ওই মুরর দুধেরই 17-18 লিটার দুধ হয়। মুরর দুধেরই একটা 17-18 লিটার। এদের আরো 10 লিটার দুধ হয়, ওদের আরো 10 লিটার দুধ হয়। এরা 10 লিটারের ক্ষেত্রে এই গাভীটার দাম ঠিক কত টাকা হতে পারে? এখন তাও মোটামুটি 1,30,40। আর এই যে বললেন যে 17-18 লিটার, ওই 1.5 লাখ। তো দর্শক, আসলে আপনারা যদি 10 লিটার 11-12 লিটার এরকম কোনো গাভী কিনতে চান তো সেই ক্ষেত্রে বাজার মূল্য 1,20,30 এরকম হবে। আর যদি 17-18 বা 20 লিটার পর্যায়ে যেতে চান তাহলে 1.5 লাখ। তো আপনারা কিন্তু এ থেকে আসলে খুব সহজে গরু ক্রয়ের যে একটা সিদ্ধান্ত এটাও নিতে পারবেন, বা বাজার মূল্য সম্পর্কে আপনাদের কিছু একটা ধারণা আসবে। আসলে আসাদুল ভাই, বলতে চাচ্ছি যে আপনার এই যে গাভীর যে দুধগুলা দেয় এগুলো দহন করেন কত বেলা? সকাল বিকাল 2 বেলা। 2 বেলা। আর এই 2 বেলা এই দুধগুলো কোথায় দেন? এটা মিল বিটের আছে, মিল বিটের। আচ্ছা, এই যে 2 বেলা যে দুধ দহন করেন, 2 বেলা কি সমান সমান দুধ দেয় গাভী? না না, কোন সময় বেলা বেশি হবে, সকালবেলা কম হবে। মানে সকালে কম? সকালে কেন কম? এই সকালবেলায় বেশি হবে আর বিকালবেলা কম। সকালে, সকালে বেশি, আসলে বিকেলে কেন কম? বিকালবেলা কম হয়, এর তোরে এই সময় বেশি হয়ে যায় রাত, আর এর তোরে কম হয়, এই জন্য বিকালবেলা কম হয়, সকালবেলা বেশি হয়। তো এই গাভীগুলো যখন আপনার আসলে খামারে থাকে তখন এই খামারে কিভাবে পরিচর্যা করেন? যখন খামারে থাকে সাধারণ গোড়া পাকা করা আছে, পার তলে ফর্ম পারা আছে, গোড়ায় দড়ি গলায় লাগা বেঁধে থুয়ে দিই। মানে গাভীকে মোট কথা শুকনো জায়গায় রাখতে হয়, আসলে শুকনো জায়গা। হ্যাঁ। তো এই যে গাভীগুলা যে গোবর, আসলে এই গোবরটা আপনি সার হিসাবে ব্যবহার করেন নাকি বিক্রি করে দেন? না, ওই বিক্রি হরি, ওই বাইরে গাদি হয়ে থুয়ে পরে মনে হয় ওই ঘষি গুঁতো ভেঙে বিক্রি হয়। ও মানে আসলে ফেলা দেই, আপনারা জ্বালানি হিসাবে আসলে এটা ব্যবহার করেন। আসলে গরু এমন একটা প্রাণী যে তার বলা যায় পায়ের থেকে মাথা অবধি যাই আছে সম্পূর্ণটাই আসলে দামি জিনিস। আর এই যে বাজারে যে আপনারা দুধ বিক্রি করেন এটার দাম মানে কেমন থাকে? দাম নাই, দুধের দাম তো নাই, 40 লিটার দুধ, 40 টাকা লিটার দুধ। এই যে আমরা আসলে দেখতে পাচ্ছি গরুর পাশাপাশি 2টা মহিষ, ওই মহিষ 2টা কি আপনার? মহিষ। তো আসুন আমরা মহিষের কাছে একটু যাই। হ্যাঁ, এই 2টা মহিষ আসলে কি জাতের মহিষ? দেশি। তো আপনি এই মহিষ নিয়ে কি করতে যাচ্ছেন? আসলে এই মহিষটা কি করবেন? আসলে গাড়ি, মানে মহিষের গাড়ি যাকে বলে, এটা করবেন। তো এই যে এই মহিষটা দেখতে পাচ্ছি, এই মহিষটার বয়স কত? বয়স তো 7-8 বছর বয়স। 7-8 বছর বয়স। তো এই মহিষটা যদি বাজারে কিনতে যাই বাজার মূল্য কত হবে? 2 লাখ। 2 লাখ টাকা। তার মানে এই মহিষটা 2 লক্ষ টাকা। তো দর্শক, আপনারা যদি কেউ গরুর পাশাপাশি মহিষ পালন করতে চান তো আপনারা পালন করতে পারেন। আর মাঠে গরু পরিচর্যা, আসলে এখানে অনেক গরু দেখতে পাচ্ছি, আর গরু পরিচর্যাটা কিন্তু মাঠে খুব ভালোভাবেই হচ্ছে দেখতে পাচ্ছি, আর রোগ প্রতিরোধ ক্ষমতাও এখানে বেশি। আর একটা প্রশ্ন আছে যে এলাকা ভিত্তিক আবহাওয়া, তো সেই ক্ষেত্রে আপনার এলাকায় কেমন আবহাওয়া, আর গরুর কোন আবহাওয়াটা সহনীয়, কোন আবহাওয়াটা সহনীয় না? যখন ওই গরম টরম পরে তখন সমস্যাই হয়, মানে গরু গরম সহ্য করতে পারে না। আসলে আপনি এরকম একটা ছোট্ট একটি গাভী থেকে আসলে এত বড় একটি খামার করেছেন, তো সেই ক্ষেত্রে অনেক দর্শকই আপনাকে দেখে আসলে অনুপ্রাণিত হচ্ছে। সেই ক্ষেত্রে যদি একজন মানে খামার করতে চায় বা একজন প্রাথমিক পর্যায়ে একটি খামার করতে চায় তো তাকে আপনি কি পরামর্শ দিবেন?
তার বলে দিলে না একটা বকনা গরু কেন আর নাহলে পরে একটা আইডিয়া দিয়ে শুরু হবে। আর সর্বোপরি হচ্ছে নিয়ম মাফিক, মানে তাকে পরিচর্যা করা, নিয়ম মাফিক খাওয়ানো, এরকম কাজ করা, আসলে এইটাই হচ্ছে সর্বোপরি কথা। তো দর্শক, আসলে খুব বড় বা খুব ছোট কথা নয়, কথাটা হচ্ছে পরিশ্রম। আপনি যদি পরিশ্রম করেন তো অবশ্যই একটা ছোট্ট বা একটা ক্ষুদ্র খামার থেকেও কিন্তু আপনি একটা বড় সফল মাপের খামারি হতে পারে। তো মোট কথা হচ্ছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তো পরিশ্রম করুন, এবং আমি মনে করি এই খামার একটি লাভবান ব্যবসা। তো অল্পতে ভেঙে না পড়ে আপনারা যদি তিল তিল করে সেই খামারটাকে ভালোভাবে পরিচর্যা করেন এবং ভালোভাবে গড়ে তোলেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সফল হবেন। আশা করি আপনাদের আজকের এই প্রতিবেদনটি ভালো লেগেছে। তো আসাদুল ভাই, আমরা আপনাদের থেকে মানে আপনার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি, আর আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ধন্যবাদ। আমরা এসেছিলাম মৃত্তিকা কৃষিচিত্র থেকে আপনার এই প্রতিবেদনটা করার জন্য। তো ভালো থাকবেন, আর আমরা আবার ফিরে আসব নতুন একটি প্রতিবেদন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কেননা আপনারা নতুন নতুন প্রতিবেদন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দেন যে কেমন হলো আমাদের প্রতিবেদন। আশা করি সবাই ভালো এবং সুস্থ থাকবেন, এই কামনায় আমি কামরুন নাহার পুতুল বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।